বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো বিষয় আজকে নিয়ে এসেছি, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যা বলেন, এবং সবাইকে সজাগ করতে সশস্ত্র বাহিনী, জনতা এবং সর্বোপরি বর্তমান নতুন সরকারকে সতর্ক করার জন্যই আমি এসেছি যে একটা কাউন্টার রেভলিউশন বা পাল্টা অভ্যুত্থানের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল। এখনো পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা 15 বছরে তৈরি করা তাদের প্রশাসন, তাদের সবকিছু রয়ে গেছে, তাদের এক্সিকিউটিভ, সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে। এটা কি করে সম্ভব? বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান তথা সেনাপ্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না। উনি হয়তো অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক, তাদেরকে সাথে নিয়েই যা করার করবেন। তো সেই সরকার চলে এসেছে, সরকারই আসেনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে, যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা ওনার জন্য অনেক সহজ হবে। স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে তার সকল খুন, গুম, চুরি এবং অন্যান্য সকল জঘন্য অপরাধের বিচার করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। তাই আমি এবং বাংলাদেশের জনগণ চাই আপনারা স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসুন। মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় সেনাপ্রধানের প্রতি অনুরোধ রাখবো, আপনারা দ্রুত আর 1 ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত 15 বছরের যত এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন, পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনী থেকে এবং সিভিল প্রশাসন থেকে, পুলিশ থেকে। তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সবকিছু থেকে 15 বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে। তার পরবর্তীতে যাদেরকে বিচারে আনার প্রয়োজন তাদেরকে বিচারে আনতে হবে। এই কথাটা আমি কিন্তু গত কয়েকটা লাইভে বারবার করে আমি এটার উপরই প্রেস করছিলাম। সুতরাং এরকম একটা দেশদ্রোহী বদমাশ এখনো রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে, এবং তার কাছে, তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন বাজিয়ে রেখে, তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে? সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে, বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্পষ্টতভাবে যারা স্বৈরাচারী শেখ হাসিনার বা আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম পরে, তাদেরকে গ্রেফতার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে। ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, যেখানে বাংলাদেশের জনগণের শত্রু, দেশদ্রোহী, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনে সে বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে। সেখানে ভারত যেখানে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, সেখানে যারা 15 বছর ধরে ছাগলের মতো চিল্লাচ্ছিলেন যে ভারত বাংলাদেশের বন্ধু, তারা এখন হাতে নাতে চোখের সামনে দেখে নেন যে ভারত বাংলাদেশের শত্রু, কখনোই বন্ধু হতে পারে না। তার আরো প্রমাণ আমি পরে দেখাচ্ছি। তার আগে আমরা দেখে নিই যে বর্তমানে যখন আমাদের জনগণের প্রতিফলন হিসেবে এই তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছেন এবং সশস্ত্র বাহিনী চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে এই স্বৈরাচারীর সাহায্যকারী যত দেশদ্রোহী আছে তাদেরকে গ্রেফতার করতে, বাংলাদেশ সেনাবাহিনী থেকে ইতিমধ্যে বেশ কিছু পালিয়ে গেছে। জিয়াউল হাসানকে ফিরিয়ে আনা হয়েছে, বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এবং জানি না কতটুকু সত্যি। আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম, সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে
পালানোর সময় গ্রেফতার করা হয়েছে লুঙ্গি পরিহিত অবস্থায়, দাড়ি শেভ করা, মাথায় চুল কালো রং করে পালিয়েছে। তাকে নৌবাহিনী গিয়ে তাকে হাতের পিছনে রশি দিয়ে বেঁধে তাকে গ্রেফতার করেছে। তো এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠিত হলো, সেই সরকারকে আমি সাধুবাদ জানাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, যে ভারতের দুটি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে, যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায়, কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করা যায়, কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং পাল্টা অভ্যুত্থান ঘটানো যায়, সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে। উনি যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে ভারতকে শাট আপ করিয়ে দিয়েছে। উনি একটা প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বা অশান্তি চালু থাকে, তার ঋণাত্মক প্রভাব, তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও। সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামি করবা, আমরা কিন্তু নিশ্চিত করবো তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না, ভারতও শান্তিতে থাকবে না। মনে রাখতে হবে, শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে। আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি। এখন আর মাথা নিচু করার সময় নয়, মাথা উঁচু করে দাঁড়াবার সময়। তাদের আঘাতের বিরুদ্ধে উল্টা আঘাত করতে হবে। এবং আমি এখনো অবাক হই যে কি করে এখনো পর্যন্ত, এবং ছোট করে বলি, আশা করি নাহিদ, আসিফ এবং বাংলাদেশের অন্যান্য ছাত্রছাত্রী, অধ্যয়নরত ছাত্রছাত্রী যারা এখনো তোমাদের পড়াশোনা শেষ করে নাই, তোমাদের মাঝখানে যেন কোনো প্রকার লোভ, লালসা বা ক্ষমতার কোনো ছায়া বা ইচ্ছা যেন না আসে। তোমাদের একটাই যেন উদ্দেশ্য থাকে, এই তত্ত্বাবধায়ক সরকারকে যেই জন্য বসানো হয়েছে তারা সেই কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশের গভীর শিকড় থেকে আওয়ামী লীগের এবং ভারতের যেই গভীরে বিষাক্ত বিষ বপন করে গেছে, সেই বিষকে উৎপাটন করে বাংলাদেশকে নিরাপদ করে এবং গণতন্ত্রে নির্বাচন দেওয়ার মতো একটা পরিবেশ যখনই সৃষ্টি হবে, সে লাগুক 3 বছর, 4 বছর, 5 বছর, তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। এবং বাংলাদেশে বর্তমান প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার এসেছেন এবং আমি আপনাদেরকে অতীতের ইতিহাসটিকে দেখিয়ে দিই। 1975 সালের 15ই আগস্টে যখন এই স্বৈরাচারী শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে অভ্যুত্থান হলো এবং আমাদের জাতীয় বীর মেজর ডালিম এবং ডালিমরা তাদেরকে শুইয়ে দিল ইতিহাসের পাতায় নাম লিখালো যে স্বৈরাচারী করলে, জনগণের এবং মানুষের উপর অত্যাচার করলে কি ফলাফল হতে পারে। এবং এই এত বছর পরে, আচ্ছা যাই হোক, ওইটা শেষ করি, তো করার কয়েক মাস পরেই কিন্তু 3রা নভেম্বর এই ভারতের সাহায্যেই খালেদ মোশাররফ এসে পাল্টা অভ্যুত্থান করলো। কিন্তু তখন যেহেতু আমাদের সশস্ত্র বাহিনী মাত্র স্বাধীন দেশের হলেও শহীদ জিয়া রহমানের মতো এবং আরো কিছু অত্যন্ত বুদ্ধিমান অফিসার থাকার কারণে তারা সচেতন ছিলেন যে এরকম একটা কিছু হতে পারে। তারা দ্রুত 7ই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে সেটাকে দমিয়ে দেওয়া হয়। তারপরে খেয়াল করবেন আর কি হচ্ছে। বিনা স্বীকৃতি আর একটা হচ্ছে একটা শয়তানের কারখানা। এই শয়তানের কারখানাটা সাবেক বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার ছিল। এই বিনা স্বীকৃতি, সে তার মাথা নষ্ট হয়ে গেছে। সে ভারতীয় মিডিয়াতে এসে বলছে যে, চিৎকার করছে, মায়া কান্না করছে, সে বলছে হায় হায় বাংলাদেশ গেল, বাংলাদেশ গেল, বাংলাদেশ গেল, ভারতের কি হবে। এবং নির্লজ্জের মতো বলে যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন খাতে
যোগাযোগ ব্যবস্থায়, এডুকেশন সেক্টরে, শিল্প কলকারখানায় তাদের যে অবদান আছে সেটা তো কি বাংলাদেশের মানুষের জন্যই, বাংলাদেশের মানুষের উপকার ছিল। আমার তো কান্না চলে আসছে তার কথা শুনে। বাপ রে বাপ, এ তো দেখে হাসিনার চেয়ে বড় অভিনেত্রী। এবং ছাগলের মতো বলছে, মনে করছে ঠিক হাসিনা তো আর একই ক্যারেক্টারের, রক্তের। বলছে বাংলাদেশের জনগণ ভারতে রপ্তানি করে প্রতি বছর $2 বিলিয়ন পেত। আরে অসভ্য মহিলা, তোরা তো চুরি করে বাংলাদেশ থেকে প্রতি বছর $100 বিলিয়ন উপরে নিয়ে যেতি, বাংলাদেশিরা তো কিছুই পেত না। ব্লাডি ইডিয়েটস। সুতরাং বিনা সিকরি কিন্তু সাংঘাতিক সক্রিয়। অজিত দোভাল গেছে, এই জায়গায় কিন্তু এখন বিনা সিকরি প্রবেশ করেছে এবং আরো চ্যাম্পিয়ন প্রবেশ করেছে, উঠে পড়ে লেগেছে ওরা এখন বাংলাদেশের ভিতরে একটা পাল্টা অভ্যুত্থান করার জন্য। আমাদের কিন্তু সময় নেই, মাইন্ড ইট উইদিন 24 আওয়ার্স। এন্ড বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলছি, একই সাথে আপনি সশস্ত্র বাহিনীর যত শেখ হাসিনার বসানো যত জেনারেল আছে এবং কমান্ডের যত পাওয়ার আছে তাদের সবাইকে সরিয়ে দিন। আপনাকে গতকালকেও লাইভে অনুরোধ করেছি, আপনার দরকার হলে জুনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেলকে সেখানে অফিসিয়েটিং অফিসার হিসেবে সেই কমান্ডে বসিয়ে দিন। তা যতদিন সময় লাগে কোনো জেনারেল দিয়ে সেটাকে প্রতিস্থাপন করতে, তারপরও বাংলাদেশকে একটা পাল্টা অভ্যুত্থানের হাত থেকে রক্ষা করার জন্য আপনি প্রোঅ্যাক্টিভ হন, নট অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ।